সোয়ার প্রেগনেন্সির খবর শুনে কেউ খুশি না, সকলের মুখ ভারী। শুধু সোয়ার ঠোঁটের কোণা থেকে হাসি সরছেই না। বাড়িতে গোল বৈঠক বসেছে। সোয়া আপাতত তার রুমে, তাকে সাবিনা বেগম ঘুমাতে বলে চলে এসেছে। ডাক্তার সাদিকে প্রেগনেন্সি কনফার্ম জানানোর পর থেকে সাদির চোখে মুখে গম্ভীর একটা ভাব চলে এসেছে। এমনিতেই সবসময় গম্ভীর ভাব সাদির মুখখানায় বজায় থাকলেও আজকে মুখখানা অন্যরকম। রেগে আছে নাকি খুশি ঠিক বোঝা যাচ্ছে না, কেউ বুঝতে চাইছেও না। সেলিম একটু পরপরই কটমট চোখে তাকাচ্ছে সাদির দিকে। ইচ্ছে করছে ঠাটিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিতে। বড্ড বেয়াদব ছেলেটা। নাজমা বেগমও হতাশ হয়েছে। তার মেয়েটা কখনো নিজে হাতে খেতে পারে না ঠিকঠাক। সে কি করে বাচ্চা সামলাবে, কি করে প্রেগনেন্সির এই কঠিন লড়াই লড়বে? সাজ্জাদ ছেলের মুখপানে তাকিয়ে বলে ওঠে, বাড়িতে নতুন অতিথি আসছে, আমাদের উচিত তাকে সাদরে গ্রহণ করা। এতে মুখ গোমরা করে থাকার মতো তো কিছু হয়নি। সাজ্জাদের এই কথায় তেতে ওঠে সেলিম। সে বসা থেকে দাঁড়িয়ে যায়। আমার মেয়েটার বয়স খেয়াল নেই তোমার ভাইয়া? বাচ্চা সামলানোর মতো বয়স হয়েছে ওর। তোমার ছেলে সব কিছুতেই বাড়াবাড়ি করবে। সাবিনার কপালে ভাঁজ পড়ে। এখানে তার ছেলের দোষ খুঁজে পাচ্ছে না তিনি। ছোট ভাই, সাদু কি করেছে এখানে? সোয়াকে চিনেন না আপনি? সব সময় সাদুর উপরই কেন তোমার এত রাগ? কেন আমার ছেলেকে এই কথা শোনাও তুমি? সেলিম আজকে আর চুপ থাকে না। তিনি আঙুল তুলে বলে ওঠে, আরও 10 বছর আগে তোমার ছেলে সোয়াকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে আমাকে। আরও আগে থেকেই সে বিয়ে করার পরিকল্পনা করে রেখেছে। সকলেই থমকে যায়। এই বিষয়ে কারোরই ধারণা ছিল না। কেউ এতটুকু আন্দাজ করতে পারেনি যে সাদি সোয়াকে ভালোবাসত, কারণ সাদি সারাক্ষণই সোয়াকে এড়িয়ে চলত। সাদি দীর্ঘশ্বাস ফেলে। ভালোবেসেছি তাই আপনাকে বলেছিলাম, গোটা দুনিয়া খুঁজে দেখো, আমার মতো তোমার মেয়েকে কেউ ভালোবাসতে পারবে না। তোমার আতপাগল মেয়েকে ভালোবেসে আগলে রাখতে কোনো পুরুষই পারবে না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। সেলিমের মুখ বন্ধ হয়ে যায়। সত্যি সাদি তার মেয়েকে খুব ভালোবাসে, সেটা সে জানে। বলা বাহুল্য, সেলিমও মনে মনে সাদিকে বেশ পছন্দ করে, কিন্তু সে স্বীকার করতে নারাজ। সিমি বলে, তোমরা এভাবে কেন বসে আছো? কেন টেনশন করছো? সোয়াকে দেখো, সে কতটা খুশি। আমাদের মুখ গোমরা দেখে সোয়া ডিপ্রেশনে চলে যাবে। সাদি দাঁড়িয়ে যায়। তোমার বোনের ডিপ্রেশনে চলে যাওয়াই উচিত। আজ তো পাগল একটা, জানটা জ্বালিয়ে খেলো আমার। বলেই সাদি চলে যায়। সিমি মুখ টিপে হাসে। এদের খুনসুটি দেখতে বেশ ভালো লাগে সিমির। সাজ্জাদ উঠে দাঁড়ায়, সেলিমের মুখোমুখি দাঁড়ায়। ভাই, সব ভুলে যা। তুই নানা হতে যাচ্ছিস আর আমি দাদা। সেলিব্রেট করি। পরিদাদু ভাইয়ের ভাই আসবে, মিষ্টির বন্যা বইয়ে দিতে হবে না? সেলিম আর মুখ ভার করে থাকতে পারে না, হেসে জড়িয়ে ধরে সাজ্জাদকে। অতপর দুই ভাই বেরিয়ে যায় মিষ্টি কিনতে। সাদি রুমে ঢুকে দেখে অশান্ত নারী শান্ত হয়ে ঘুমাচ্ছে। এক পলক ঘুমন্ত নারীকে দেখে ওয়াশরুমে ঢুকে যায় সাদি। মনে করার চেষ্টা করতে থাকে, সাদি তো ঠিকঠাকই সোয়াকে ঔষধ দিত, সোয়া খেয়েও নিত। তাহলে কিভাবে কি হলো? নাকি সোয়া খেত না, ফেলে দিয়ে সাদিকে মিথ্যে বলতো? চোয়াল শক্ত করে ফেলে সাদি। ইচ্ছে করছে ঠাটিয়ে একটা চর বসিয়ে দিতে সোয়ার তুলতুলে নরম গালে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখতে পায় সোয়া খাটের উপর গোল হয়ে বসে আছে। চোখে এখনো ঘুম জড়ানো। বিরক্তির মাত্রা বেড়ে যায় সাদির। ঘুম শেষ হয়নি, তবুও উঠে বসে থাকতে হবে। সাদি দৃষ্টি সরিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। সময় নিয়ে নিজেকে দেখতে থাকে। বাঁ হাত চুলে চালিয়ে চুলগুলো পরিপাটি করার চেষ্টা চালায়। সোয়া তাকিয়ে আছে সাদির মুখপানে। বেশ বুঝতে পারছে সাদি রেগে আছে। রাগ ভাঙাতেই মূলত ঘুমকে বিদায় জানিয়ে এভাবে বসেছে। আপনি কি রেগে আছেন আমার ওপর? মাথা নিচু করে নরম গলায় শোধায় সোয়া। সাদি জবাব দেয় না, তাকায় না পর্যন্ত। নিজের মতো পারফিউম লাগাতে থাকে, ড্রেসিং টেবিল গোছাতে থাকে। সাদির থেকে এমন ইগনোর পেয়ে সোয়ার কান্না পায়। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা চালায়, কিন্তু পারে না। আপনি এতটাও খুশি হলে আমায় অ্যাবর্শন করাতেও রাজি। বুক কেঁপে ওঠে সাদির। হাত থেমে যায়। হাতে থাকা পারফিউমের বোতল ঠাস করে রেখে পেছন ঘুরে তাকায় সোয়ার দিকে। বড় বড় পা ফেলে এগিয়ে যায়, বসে পড়ে সোয়ার পাশে। বয়স কত তোমার? প্রেগনেন্সির মানে জানো? মুখের কথায় বাচ্চা হয়ে যাবে। নিজে যেটা ভালো মনে করো সেটাই ভালো, বাকিটা ভুল। সোয়া, তুমি বুঝতে পারো না কিছু?
সারাক্ষণ বাদরামি ছাড়া আর কিচ্ছু পারো না তুমি? বেশ ঝাঁঝালো গলায় বলে সাদি। সোয়ার কান্নার সুর বেড়ে যায়। সে সাদির কাঁধে মাথা ঠেকিয়ে কাঁদতে থাকে। ব্যাস, সাদির রাগ গলে পানি হয়ে যায়। দুই হাতে আগলে নেয় সোয়াকে, মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আপনি আমার পাশে থাকলে আমি সব পারবো। আমায় শুধু একটু ভালোবাসবেন আর সাহস দিবেন, তাহলেই হলো। ফোঁস করে শ্বাস ফেলে সাদি। সোয়াকে সোজা করে বসিয়ে চোখের পানি মুছিয়ে দেয়। আমার কথার অবাধ্য হলে মেরে হাত পা ভেঙে নদীতে ফেলে আসবো, বলে দিলাম। সামিরের সাথে ঐশীর বিয়ে দিতে রাজি হয়েছে আতোয়ার হোসেন। সামিরকে তার কোনো কালেই পছন্দ ছিল না, তবে সাদিকে পছন্দ। গম্ভীর রাগী প্রাপ্তমনস্ক সাদিকে তার প্রচুর ভালো লাগে। ইচ্ছে ছিল তার মেয়ের জন্য প্রস্তাব দেওয়ার, কিন্তু তার আগেই খবর পেয়েছে সাদির বিয়ের। তাই আর তার আশাটা পূরণ হলো না। গোল বৈঠক বসেছিল সাদি, সামির এবং আতোয়ারের। আতোয়ার যখনই বলেছে ঠিক আছে, আমার মেয়ে ভালো থাকলেই হলো, সামির একটা চিল্লানি দিয়ে দাঁড়িয়ে যায়। এক লাফে আতোয়ারের পাশে এসে বসে এবং চাপটে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে নেয়। আতোয়ার চোখ বড় বড় করে ফেলে। শ্বশুরমশাই লাভ ইউ। 24 সালেই আপনাকে নানা বানিয়ে ফেলবো। আপনার মেয়েকে কখনোই খালি পেটে রাখবো না। প্রতি বছর একটা করে বাচ্চা গিফট করব, কথা দিলাম। আতোয়ার শুকনো ঢোক গিলে সামিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কটমট চোখে তাকায় সামিরের দিকে। অসভ্য একটা, বলেই তিনি চলে যায়। সামির গালে হাত দিয়ে তাকিয়ে থাকে। আশ্চর্য, অসভ্য কেন কইল? আমি তো সত্যি কথাই কইলাম। সাদি ঠোঁট টিপে হাসে। সত্যি কথার ভাত নাই, জানিস না? সামির দীর্ঘশ্বাস ফেলে। হ্যাঁ, তাই তো সত্যি কই না। আর বলিস না, তুই সত্যি বললে দুনিয়ার মিথ্যে শব্দটাই উঠে যাবে। সামির মুখ বাঁকায়। বাজে বকিস না, ওই শিকানার ব্যবস্থা কর। বিয়ে ঠিক হলো, একটা চুমু খাবো না? শালা, তোর কপালে বউ নাই। অভিশাপ দিবি না সাদি চাচা। একটাই জীবন, এক জীবনে বিয়ে ছাড়া চাওয়ার আর কিছুই নাই। জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত বিয়ে করা আর বাচ্চা দেওয়া। আমি সরকার হলে স্লোগান দিতাম, বিয়ে 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 চাই, বিয়ে ছাড়া উপায় নাই। বিয়ে করব, থাকবো পাশে, বাচ্চা দিব মাসে মাসে। বাহ বাহ, কপাল করে বউ আর বন্ধু পেয়েছিলাম। সামির নিজের শার্টের কলার ঠিক করে একটু ভাব নিয়ে বলে, গর্বে তুই গর্ভবতী হচ্ছিস, স্বীকার কর। সাদিন নিজের পায়ের জুতো খুলে বলে, গর্ভবতী তোকে বানাবো এখন। সামির এক লাফে সোফার অন্য পাশে চলে যায়। শালা, দূরে যা, আমার ভার্জিনিটির দিকে হাত বাড়াবি না তুই। বমি করতে করতে অস্থির সোয়া, গলা দিয়ে রক্ত আসার উপক্রম। পেট ব্যথা করছে, সাথে মাথা ব্যথা। কিছুই খেতে পারছে না, পেটে ক্ষুধা। অসহ্য লাগছে সোয়ার, কান্না করে ফেলে সে। সাবিনা বেগম চিন্তিত ভঙ্গিতে সোয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সিমি এক বাটি ঝাল ঝাল স্যুপ বানিয়ে এনেছে, যাতে একটু খেতে পারে। সোয়া তাকিয়ে ওয়াক করে ওঠে। সিমির রাগ হয়। ঢং করিস না সোয়া, এভাবে চলে নাকি? একটু খেতেই হবে। সোয়ার চোখের কোণে পানি জমেছে। চোখ বন্ধ করতেই দুই গাল বেয়ে গড়িয়ে পড়ে পানি। বাচ্চা দুনিয়াতে আনতে এতটা কষ্ট হয়? আমি আর কখনোই আম্মুর সাথে বাজে বিহেভিয়ার করব না, আর আমার কুদ্দুসকেও কখনো বকবো না। সিমিও চুপের বাটি রেখে সোয়াকে তুলে বসায়। একটু শক্ত হ, এখনো অনেক দিন বাকি। এখনই তোর মুখের দিকে তাকানো যাচ্ছে না, পরে কি হবে? সোয়া মাথা নিচু করে ফেলে। আমি শক্তই তো আপু, একাই খেতে পারবো, দাও। স্যুপের বাটি নিয়ে সোয়া একাই খেতে থাকে। বেশ কষ্ট হচ্ছে খেতে, গা গুলিয়ে উঠছে আবারও। তবুও কষ্ট করে খাচ্ছেন। অনেকটা খাওয়ার পরে সোয়া অস্থির হয়ে ওঠে। এবার আর পেটে ঢুকছে না, পেট থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। তখনই সাদি একটা তেঁতুলের আচার ধরে সোয়ার মুখের সামনে। সোয়া তাকায় সাদির মুখপানে। সাদি খেতে ইশারা করে। সোয়া খেয়ে নেয়। আচার খেয়ে বমির ভাব চলে যায় সোয়ার। সাদিকে দেখে সাবিনা বেগম নিঃশব্দে চলে যায়। সিমিও সুপের বাটি নিয়ে বেরিয়ে যায়, ওদের প্রাইভেসি দিয়ে। ওরা বেরিয়ে যেতেই সোয়া গাল ফুলিয়ে বলে ওঠে, বউ নতুন নতুন প্রেগনেন্ট হলে গিফট দিতে হয়, জানেন না? আনরোমান্টিক একটা। সাদি ফ্লোরে হাঁটু মুড়ে বসে পড়ে। পকেট থেকে একটা ছোট বক্স বের করে সোয়ার সামনে মেলে ধরে। ভেতরে চিকচিক করছে ডায়মন্ডের রিং। সোয়ার চোখ দুটো বড় বড় হয়ে যায়। এটা কি? সাদি আংটিটা তুলে সোয়ার আঙুলে পরিয়ে দিতে দিতে জবাব দেয়, আমার অমূল্য রতনের জন্য সামান্য ডায়মন্ডের রিং। সোয়া হেসে ফেলে। সাদির গলা জড়িয়ে ধরে বলে, লাভ ইউ জামাই, একটা চুমু দিন। সাদি সোয়ার কপালে চুমু খেয়ে জবাব দেয়, লাভ ইউ টু বউ।